ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্রেডেন্স। আজকে আবার এসেছি এবিটিএ সলিউশন মাধ্যমিক 2026 নিয়ে। আশা করি সবাই ভালো আছো এবং লাস্ট ক্লাস সবাই খুব ভালো করে দেখেছো এবং বাড়িতে আরো আরো প্র্যাকটিস করেছো। তো আজকে আমরা নিয়ে এসেছি এবিটিএ সলিউশন মাধ্যমিক 2026 এর পেজ নাম্বার 53। পেজ নাম্বার 53 আমরা বলেছিলাম লাস্ট ভিডিওতেই যে লাস্ট সেশনে আমরা বলেছিলাম যে আমরা সব পেপার হয়তো করাবো না, কিন্তু কিছু সিলেক্টিভ পেপার যা তোমাদের কাজে লাগবে, যা তোমাদের আগত পরীক্ষার জন্য খুব হেল্পফুল হবে। সেই জন্য আমাদের টেকনিক্যাল টিম, আমাদের টিচাররা, আমাদের ফ্যাকাল্টিরা বেছে বেছে কিছু সিলেক্টিভ পেপার রেখেছে। সেই পেপারগুলোকে আমরা সলভ করাবো। অবশ্যই শুধু শর্ট কোয়েশ্চেন গুলোকে করাবো, কারণ 4-5 নম্বরের কোয়েশ্চেন আশা করি তোমরা সারা বছর ধরে পড়েছো এবং সবাই ভালোভাবে পারবে সেগুলোকে সলভ করতে। তবুও এই পরীক্ষার আগে যদি আমাদের এই সিলেক্টিভ পেপার গুলো যদি সলভ হয়ে যায়, আমরা ওগুলো নিয়ে চিন্তা ভাবনা করছি যে 4-5 নম্বরের যে প্রশ্নগুলো থাকে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করবো। অবশ্যই শেষে থাকছে একটা সুন্দর সাজেশন সবার জন্য, যেটা ফলো করলেই হয়তো কাজ হয়ে যাবে, কিন্তু তবুও পড়াশোনা করতে হবে। পরীক্ষায় কোনো রকম রিস্ক নেওয়া যাবে না। ওকে, তো চলো আজকে আমাদের পেজ নাম্বার 53 শুরু হচ্ছে। দেখি প্রথম অঙ্ক কি রয়েছে। বলে রাখি যে পেজ নাম্বার 53 তুলনামূলকভাবে একটু টাফ পেপার। টাফ ঠিক বলবো না, একটু কনসেপচুয়াল, একটু বুদ্ধি খাটাতে হবে, ঠিক আছে? তো সেই কারণে আমরা এই পেপারটাকে বেছে নিচ্ছি। আরো আরো সুন্দর সুন্দর ইম্পর্টেন্ট পেপার আছে, সব এক্ষুনি আমরা বলছি না, এক এক করে আমরা নিয়ে আসছি। তোমরাও বন্ধুদেরকে বলতে থাকো, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে থাকো যে ক্রেডেন্স এত সুন্দর ক্লাস করাচ্ছে, এত সুন্দরভাবে এবিটিএর সলিউশন নিয়ে আসছে। এবং শেষে থাকছে বন্ধুদেরকে এটাও জানাও সুন্দর সেই সাজেশন যেখানে 80 থেকে 90% বা হয়তো কপাল ভালো থাকলে 100% হতে পারে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। সবাই বাড়িতে ভালো করে পড়াশোনা করো। অবশ্যই মেরি ক্রিসমাস সবাইকে, সবাইকে রইল ক্রিসমাসের শুভেচ্ছা। বাড়িতে আনন্দ করো, সাথে পড়াশোনা করতে ভুলো না, কারণ সামনে তোমাদের মাধ্যমিক পরীক্ষা। দেখো, প্রথমে 1 নম্বর সঠিক উত্তর নির্বাচন করো। আমরা জানি এমসিকিউ থাকে 1 মার্কসের। কি দিয়েছে না, প্রতি বছর নির্দিষ্ট শতকরা হারে পরিবর্তিত হয় বর্তমানে একটি অঞ্চলের পরিযায়ী শ্রমিকের সংখ্যা 5000 ইন্টু 11/10 এর হোল কিউ জন হলে কোন অপশনটা কারেক্ট হবে? বলছে 3 বছর পর ওই অঞ্চলের শ্রমিকের সংখ্যা হবে 5000। 3 বছর পর ওই অঞ্চলের শ্রমিকের সংখ্যা অপরিবর্তিত থাকবে। 3 বছর পর 10% হারে বৃদ্ধি পায়, প্রতি বছর 11% হারে হ্রাস পায়। ওকে, তো এখন যদি ভালো করে আমরা এই রাশিটাকে লক্ষ্য করি, এই রাশিটাকে যদি লক্ষ্য করি, কি বলছে না, 5000 ইন্টু 11/10 এর হোল কিউব। আমরা চক্রবৃদ্ধি সুদ বা সমহার বৃদ্ধির যে অঙ্কগুলো করেছি সেখানে আমরা জানি কি যে a ইকুয়ালস টু p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে যে যতগুলো চক্রবৃদ্ধিতে আমাদেরকে দিতে হবে সুদ বা ইনস্টলমেন্ট বা নাম্বার অফ বা টাইম যাকে বলি আমরা, আর আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট সুদের হার বা সমহার বৃদ্ধির যে হার, আর পি হচ্ছে গিয়ে প্রিন্সিপাল মানে মূলধন, বা যদি সমহার বৃদ্ধির অঙ্ক হয় তাহলে প্রাথমিক যে সংখ্যা সেইটা। তাহলে এটা তো অলরেডি বৃদ্ধি হয়েছে, সুতরাং অপশন এ আর অপশন বি আমাদের যাচ্ছে না কোনোভাবেই। অপশন এতে বলেছে যে শ্রমিকের সংখ্যা হবে 5000, 5000 সঙ্গে এটা ইনটু হয়ে বেড়েই না তবে এটা আসে, অ্যামাউন্ট আছে। আর 3 বছর পরে অঞ্চলের শ্রমিকের সংখ্যা অপরিবর্তিত থাকবে না, সেটাও নয়। তাহলে আমি দেখি এই পি এর জায়গায় তার মানে 5000 বস লেখা ছিল। এখানে আছে 11/10, আর বাই 100 আছে, তাহলে এটা কখন হবে? 11/10 নিচে যেহেতু 10 আছে, তার মানে এই এখান থেকে একটা জিরো আমার সরেছে, এখান থেকে একটা জিরো কখন সরবে না, যখন আমার রেট অফ ইন্টারেস্ট 10 হবে। রেট অফ ইন্টারেস্ট 10 হবে, আর এদিকে সময় দিয়েছে 3 বছর। লিখলাম আমি, অসুবিধা নেই। 0 0 ক্যান্সেল হয়, 0 0 ক্যান্সেল হওয়ার পরে পাচ্ছি আমি 5000 ইন্টু 1 প্লাস 1/10 তার হোল কিউব। তাহলে আলটিমেটলি পেলাম কি 5000। এখানে লসাগু হলো, লসাগু হলো দশককে 10 প্লাস 1/10, বা একবারে লিখছি আমি
10 প্লাস 1 11, 11/10 এসছে এই রাশিটা, এসেছে দেখো সবাই 11/10 এর হোল কিউ এসেছে। তো 11/10 এর হোল কিউ মানে আসলো কোথা থেকে? রেট অফ ইন্টারেস্ট যখন আমি 10 ধরেছিলাম তবেই এটা পসিবল হলো যে 11/10 তবেই এখানে আসলো। তার মানে এখানে আরো দুটো অপশন বলেছে, সি অপশনে বলেছে প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়, প্রতি বছর 11% হারে বৃদ্ধি পায়। 11/10টা তো আলটিমেট, তার মানে অপশন সি হচ্ছে আমার কারেক্ট, প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়। আর হচ্ছে এটা হচ্ছে আর রেট অফ পার্সেন্টেজ মানে রেট অফ ইন্টারেস্ট বলতে পারি, বা রেট অফ সমহার বৃদ্ধি, বা সমহারে যে হারে সমহারে বৃদ্ধি পাচ্ছে। বোঝা গেছে? বোঝা গেছে সবাই? লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, আমরা ওইটুকুনই চাই। বাকিটা তোমাদের সঙ্গে ট্রেডেন্স সবসময় রয়েছে, তোমাদের পড়াশোনার জন্য, তোমাদের কেরিয়ারের জন্য নানা রকম ভাবে ট্রেডেন্স তোমাদেরকে সাহায্য করবে। আগামী দিনে প্রথম জীবনের পরীক্ষা দিতে চাচ্ছ, ঠিক আছে, আজকে থেকে শুরু করে আগামী দিনে তোমরা যত রকম ভাবে সফলতা চাইছো সব রকম ভাবে ট্রেডেন্স সাহায্য করবে। দেখো নেক্সট কোয়েশ্চেন বলেছে যে ABCD ক্রমিক সমানুপাতি হলে কোনটি সত্য নয়? কোনটি সত্য নয়? তার মানে বাকি তিনটে সত্য চারটে অপশনের মধ্যে। তাহলে সেটা কি করব? এখানে কি আমরা সেই কে মেথড লাগাবো? দেখো 1 মার্কসের প্রশ্ন, এইটার পিছনে যদি এইটা একবার চেক করবে, এইটা চেক করবে, এইটা চেক করবে, এটা চেক করবে, সব চেক করতে গিয়ে পুরো পরীক্ষার 2.5 ঘন্টা না 3 ঘন্টা সময় থাকে, তার মনে হয় 0.5 ঘন্টা এই পিছনে চলে যাবে 1 মার্কসের কোয়েশ্চেনের জন্য। তাহলে কি অঙ্কটা ছেড়ে দেবে? অবশ্যই না। 1 মার্কসও ইম্পর্টেন্ট, 99 থেকে 100 পেতে গেলে 1 মার্কসও ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় কখনো কখনো। আর সেই সকল ছাত্রছাত্রী যারা একটু দুর্বল, ঠিক আছে, কারণ কোনো ছাত্রছাত্রী পড়াশোনায় খারাপও না ভালোও না, দুর্বল হতে পারে, সেই এই সাবজেক্টটাতে হয়তো সেরকম ভাবে দক্ষতা অর্জন করতে পারেনি, তার 5 মার্কস আটকে যেতে পারে 1 মার্কসের জন্য, ঠিক আছে। তাহলে কি হতে পারে এটাকে আমরা দেখবো এইভাবে, দেখো এর পাওয়ার আছে 2, এটা ইনটু করতে বলেছে, এর পাওয়ার আছে 2, তাহলে এই 2 যদি আমি ইনটু করি, কি পাবো? এই 2 ইনটু 2 আমি পাবো কি 4। কেমন? আবার এই 2 এর সঙ্গে এই 2 মাল্টিপ্লাই হবে কারণ এর পাওয়ারে রয়েছে, তাহলে এখানেও হবে 4, ঠিক আছে। তাহলে এই দুদিকে আমি দেখতে পাচ্ছি 4 আসছে, তাহলে এটাকে আমি ধরে নেবো এটা ঠিক আছে, এটা ঠিক আছে। নেক্সট দেখবো আমি অপশন বি কি বলছে। অপশন বি তে দেখো এটার সাথে এটা প্লাস করতে বলে, তাহলে হোল পাওয়ার কত আছে? এর পাওয়ারে আছে 1, তাহলে এর পাওয়ারে 2 হবে, এখানে সবকটাই 2 আছে তাহলে এটাও, আর এখানেও পাওয়ারে 2 আছে, তার মানে এই অপশনটাও আমার ঠিক আছে, ঠিক আছে, এই অপশনটাও আমার সত্য আছে। ওকে, এবারে দেখছি এইখানটাতে কি হচ্ছে অপশন সি তে। অপশন সি তে যদি দেখো এই a প্লাস বি এর পাওয়ার কত? 1, এখানের পাওয়ার কত হবে? 1, ঠিক আছে। এইবারে এইখানের পাওয়ার যদি 1 হয়, এইবারে এই 1 ইন্টু 1 তুমি যদি করো, আর এখানেও তুমি দেখো সবকটা যদি তুমি ইন্টু করলে পারে, আর এইখানটাতে কি হচ্ছে? এর পাওয়ারেও তুমি দেখো 1 আছে, এর পাওয়ারেও 1 আছে, ঠিক আছে। তাহলে এইখানটাতে তোমার একটা কিছু গন্ডগোল মনে হচ্ছে। আচ্ছা অপশন ডিটা একবার একটু চেক করে দেখি। অপশন ডিতে কি বলেছে না a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার। একটু ভালো করে দেখো এর পাওয়ারও 2 আছে, এর পাওয়ারও 2 আছে, তো কোনোভাবে যদি ইনটু হয় তাহলে এখানে কি হবে? এখানে এর পাওয়ারে 2 আছে, এর পাওয়ারেও 2 আছে, ওকে ঠিক আছে। তাহলে এখানেও আমি 3 4 পাচ্ছি। কেমন? আবার এইখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে এই দুটোর পাওয়ারের পরে উপরে কি হবে? এক সেকেন্ড 1 1 মিলে হবে 2, এই 2 আর এই উপরে আবার তোমার পাওয়ারে 2 আছে, তাহলে এখানেও হচ্ছে 4। তার মানে প্রবলেমটা হচ্ছে শুধু অপশন সি তে, শুধু অপশন সি তে প্রবলেম হচ্ছে। কেন বলছেন দেখো আরেকবার দেখাচ্ছি আমি।
এই যে 1 আর এই 1 মিলে কত হলো 2 হচ্ছে। ওকে, আবার এইখানে 1 1 যদি পাওয়ার তুমি দেখো ইনটু হচ্ছে 1 1 মিলে 2 2 এর পাওয়ার হচ্ছে 4 হয়ে যাবে। কিন্তু বাকি তার মানে এটাও আমার ঠিক থাকলো, এটাও আমার ঠিক থাকলো, এটাও ঠিক, শুধু ভুল, তার মানে এটা, তার মানে এখানে জানতে চাইছে কোনটি সত্য নয়, কোনটি সত্য নয়। তার মানে সত্য নয় কোনটি হবে, সত্য নয় হবে হচ্ছে কি এইটি। তার মানে কারেক্ট অ্যান্সার হবে কি আমার অপশন অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা এটা তো মিলে যাবে। এবারে এক গাদা কমেন্ট আসবে, এক গাদা কমেন্ট আসবে, এটা কি মেথড হলো, এইভাবেই করতে হবে, এইভাবেই করতে হবে। যদি ডাউট থাকে এই অপশন সি কে মেথড দিয়ে একবার টেস্ট করে দেখবে বাড়িতে, অসুবিধা থাকে। অনেকেই এক্ষুনি কমেন্ট করবে, কারণ কেন বললাম, কারণ এটা কোনো মেথডের মধ্যে আসছে না। কিন্তু এই শর্ট ট্রিক যদি তুমি অ্যাপ্লাই না করো তাহলে কিন্তু আধ ঘন্টা নষ্ট হবে এই পরীক্ষাতে জন্য। ঠিক আছে, তো যারা যেভাবে পারবে করবে, আমাদের পার্সোনাল ওপিনিয়ন, আমার পার্সোনাল ওপিনিয়ন, এইভাবে করলে সময় বাঁচবে, সলভও হবে, 1 মার্কসও পেয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ দুটি সদৃশ্য কিন্তু সর্বসম নয়? নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ দুটি সদৃশ্য কিন্তু সর্বসম নয়? কেমন? আচ্ছা, সদৃশ্য কোনগুলো আর সর্বসম কোনগুলো? সদৃশ্য হচ্ছে কি যাদের, আচ্ছা অপশন দিয়েছে ত্রিভুজ দুটি আকার এবং কিন্তু আকৃতি আলাদা, ত্রিভুজ দুটি আকৃতি এক কিন্তু আকার আলাদা, ত্রিভুজ দুটি আকার ও আকৃতি উভয়ই পৃথক, ত্রিভুজ দুটির আকার ও আকৃতি উভয়ই এক। সর্বসম হবে না কিন্তু, সর্বসম হবে না কিন্তু কি হবে, সদৃশ্য হবে। দেখো এটা একটা ত্রিভুজ, কেমন, আবার এটাও একটা ত্রিভুজ। দেখো ত্রিভুজ দুটো দেখতে এক না, মানে এদের আকৃতি এক, মানে এদের আকৃতি এক। আকার কখন এক? যখন এদের সাইজ সেম থাকবে, সাইজ। আকৃতি এদের এক। আচ্ছা আমি আরেকটা ত্রিভুজ আঁকছি, আর একটা ত্রিভুজ আঁকছি, দেখো আমি আরেকটা ত্রিভুজ আঁকলাম। এই দুটো ত্রিভুজ একে অপরের কাছে উপরে বসে যাচ্ছে, সেট হয়ে যাচ্ছে, তাহলে এদেরকে আমি বলবো কি, এই দুটো ত্রিভুজকে একে অপরের কি বলবো, সর্বসম বলবো, কারণ এদের আকারও সেম। তাহলে আমি পেলাম কি, যে এই সরি, এই যে প্রথম যে কালো দুটো ত্রিভুজ ছিল এদের আকৃতি সেম, আকৃতি সেম হলে সদৃশ্য, দেখতে এক। তাহলে আমি মোদ্দা কথা হলো আমি পেলাম কি না, ত্রিভুজ দুটোর আকৃতি এক হবে কিন্তু আকার আলাদা হবে। তাহলে অপশন বি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? ক্লিয়ার এভরিওয়ান? চলো নেক্সট অঙ্ক দেখা যাক। কি বললাম তাহলে, ত্রিভুজ দুটোর আকৃতি এক কিন্তু আকার আলাদা হবে, তবে এই যে ত্রিভুজ দুটি সদৃশ্য কিন্তু সর্বসম হবে না। নেক্সট অঙ্ক কি বলেছে, ক্যাপিটাল আর একক বহির্ব্যাসার্ধ এবং স্মল আর একক অন্তর্ব্যাসার্ধ বিশিষ্ট একটি ফাঁপা অর্ধগোলক আকৃতির
বাটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? খুব ভালো অঙ্ক। দেখো একটা বাটি, ঠিক আছে? এই যদি আমি সেন্টার থেকে ধরি, এটা হচ্ছে আমার স্মল আর, কেমন? আবার এই হচ্ছে আমার ক্যাপিটাল আর, ঠিক আছে? এই হচ্ছে আমার স্মল আর, এই হচ্ছে আমার ক্যাপিটাল আর। তাহলে এই বাইরের যেটা আছে তার বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 2πr²। আবার ভেতরে যে ছোট আরটা রয়েছে, এই ছোট আরটা, এর জন্য বক্রতলের ক্ষেত্রফল কত হবে? এই বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 2πr²। কেমন? বোঝা গেছে এই অবধি? একটা 2π ক্যাপিটাল আর স্কোয়ার আর একটা প্লাস 2π স্মল আর এর স্কোয়ার। ওকে, চলো এইবারে দেখো এই যে জায়গাটা আছে, এই যে সলিড জায়গাটা, এই যে সলিড জায়গাটা আছে না, এই যে সলিড জায়গাটা, এই জায়গাটার ক্ষেত্রফল কি হবে? এটা একটা বৃত্তাকৃতির জায়গা, এইটার জায়গাটার কি হবে? এইখানটা আমি ধরতে পারি যে পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস হচ্ছে পাই স্মল আর স্কোয়ার। এই পুরোটাই হলো এই বাটিটার সমগ্র তলের ক্ষেত্রফল। এই পুরোটাই হলো এই বাটিটার সমগ্র তলের ক্ষেত্রফল। কালারটা সম্ভবত বোঝা যাচ্ছে না, পাই আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার। ওকে, এই পুরোটাই হলো আমার সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এখান থেকে দাঁড়ালো কত আমার? এই 2πr² থেকে 2πr² প্লাস πr², 2πr² প্লাস πr² মানে হচ্ছে 3πr²। 2πr² মাইনাস πr², 2π স্মল আর স্কোয়ার মাইনাস পাই স্মল আর স্কোয়ার থেকে হলে কত আসবে? আসবে প্লাস পাই স্মল আর স্কোয়ার। তাহলে অপশানে দেখবো আমি কোনটা আছে, প্রথম অপশনে 2π ইন্টু r² প্লাস r² হবে না, 3πr² প্লাস পাই। অপশন বি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, খুব সুন্দর সুন্দর প্রশ্ন রয়েছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। সবাইকে বলবো আরো বেশি করে সবার সঙ্গে ভাগাভাগি করো আমাদের এই ক্লাসকে। আমরা আরো সব টেস্ট পেপার নিয়ে আসবো এক এক করে। চলো নেক্সট অঙ্ক কি বলছে? বলেছে ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ক্ষেত্রে কোনো কোণের একটি রশ্মি যদি ঘড়ির কাঁটার দিকে সম্পূর্ণ একবার আবর্তন করে আবার প্রথম অবস্থানে ফিরে আসে, তবে কোণের পরিমাপ অপরিবর্তিত থাকবে? 180 ডিগ্রি কমে যাবে, 360 ডিগ্রি কমে যাবে, নাকি 360 ডিগ্রি বেড়ে যাবে? দেখো এই যদি আমার অ্যাক্সিস হয় এবং ঘড়ির কাঁটা আমি ধরলাম যে এইখানে ছিল, এই পজিশনে ধরে নিলাম ঘড়ির কাঁটা ছিল, ঠিক আছে? কোন একটা রশ্মি ছিল, সেই রশ্মিটা এরকম ভাবে ছিল এবং সে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। ঘড়ির কাঁটা এরকম ভাবে ঘুরে, ঘড়ির কাঁটার দিকে এরকম ভাবে ঘুরছে। ঘুরে ও কি করলো? আবার যেখানে ছিল সেইখানেই চলে এলো, এইখানেই ফিরে এলো। কেমন? এইভাবে ওর উপরে আবার তাহলে দেখতে লাগলে মনে হলো আচ্ছা ও তো ঘুরে আবার এখানে এলো, তাহলে তো কোনো কিছু চেঞ্জই হলো না। নয়, একবার ঘুরেছে মানে 360 ডিগ্রি ঘুরে ফেলেছে। এখন প্রশ্ন হচ্ছে 360 ডিগ্রি কমলো না বাড়লো? দেখো এই দুটো অপশন তো হচ্ছে না, অপরিবর্তিত থাকবে তো না, এটা কোনোদিনই হবে না। 180 ডিগ্রি কমে কোনোদিনই পসিবল নয়। 360 ডিগ্রি কমে গেল না বেড়ে গেল? দেখো অ্যাঙ্গেলটা ঘুরছে কোথায়, কোন দিকে ঘুরছে? নেগেটিভ দিকে। এই যে এটা কি ছিল? এক্স অ্যাক্সিস, ঘুরলো কোন দিকে? এই এক্স অ্যাক্সিস নিচে চলে আসলো মানে ওয়াই এর নিচে চলে আসলো মানে নেগেটিভ দিকে গেল, তার মানে কমছে। কি হবে না? অপশন সি হবে কারেক্ট অ্যান্সার, 360 ডিগ্রি কমে যাবে। কেমন লাগছে বলো?
কেমন ছিল অঙ্কগুলো? বলছি না প্রতিটা কোশ্চেন কনসেপচুয়াল কোশ্চেন ছিল। এই 53 পেজ নাম্বারের প্রতিটা প্রশ্ন কনসেপচুয়াল কোশ্চেন ছিল। আমরা শুরু ক্লাসটা 5-8 দিয়ে শুরু করেছিলাম, কারণ দেখেছিলাম একটি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, এবং শুরুতেই যদি ছাত্রছাত্রীদেরকে আমি একটা দোদমা টাইপের দিয়ে দিলাম, ওরা ওদের যে মোটিভেশন, এন্থু, সেগুলো সব হারিয়ে ফেলবে। তো সেই জন্য প্রথমে 5-8 দিয়ে শুরু করেছিলাম, আস্তে আস্তে আরো কনসেপচুয়াল কোশ্চেনে যাব আমরা। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, শ্রেণীতে প্রথম 15 জনের, এখানে বানান ভুল, গড় বয়স x1 বছর এবং পরবর্তী 20 জনের গড় বয়স x2 বছর হলে ওই 35 জনের গড় বয়স হবে কত? দেখো শ্রেণীতে মোট আছে কত, 15 জন আর 20 জন, ধরে নিলাম মেয়ে বা ছেলে এরকম কিছু আছে। তো 15 জনের গড় বয়স কত বলেছে? 15 জনের, দেখা যাচ্ছে 15 জনের গড় বয়স কত? 15 জনের গড় বয়স বলেছে x1, ঠিক আছে। তাহলে 15 জনের মোট বয়স কত হবে? 15 জনের মোট বয়স কত হবে? 15 জনের মোট বয়স কত হবে? 15 গুণ x1, 15x1। আবার বাকি 20 জনের গড় বয়স কত হবে বলেছে? x আছে, এখানে x1 বার আছে, x2 বার বলে দিয়েছে। তাহলে 20 জনের মোট বয়স কত হবে? 20 ইন্টু x2। তাহলে গড় বার করবো কি করে আমরা? মোট বয়স পাই যতজন আছে। তাহলে কতজন হলো? এখানে হচ্ছে 15x1 প্লাস হচ্ছে তোমার 20x2 বার, 15x1 বার ডিভাইডেড বাই কতজন? 35 জন। অপশন কোনটা বলছে? 15x1 বার প্লাস 20x2 বার ডিভাইডেড বাই x1 প্লাস x2। আচ্ছা, 15 প্লাস 20, 15x1 প্লাস 20x2, 15 প্লাস 20, তাহলে অপশন ডি, অপশন ডি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার, কারণ এই 35 মানেই হচ্ছে 15 প্লাস 20। কেমন ছিল না কনসেপচুয়াল? বেশ বেশ কনসেপচুয়াল কোশ্চেন ছিল। ওই ক্রমিক সমানুপাতির অঙ্কটা, তারপর রশ্মির অঙ্কটা, এগুলো বেশ কনসেপচুয়াল কোশ্চেন, এবং এর মধ্যে ট্রিক না জানলে সহজে সলভ করতে পারবে না, ঠিক আছে। একটা অংশীদারি কারবার করেছে, পার্টনারশিপ বিজনেস আমরা যাকে বলি, সেই পার্টনারশিপ বিজনেস করেছে। কে কে করেছে? সাব্বা, সাব্বা আর এদিকে দীপক। সাব্বা হচ্ছে গিয়ে আনুপাতিক ভাগার বলে দেয়নি, দীপকের আনুপাতিক ভাগার বলে দিয়েছে। তো দীপকের আনুপাতিক ভাগার কত? 2/7। দীপকের আনুপাতিক ভাগার 2/7, তার মানে দীপকের অনুপাত হচ্ছে 2। আচ্ছা, আনুপাতিক ভাগারে যে নিচের অংশটা 7, এটা হচ্ছে দুটো অনুপাতের যোগফল, মানে মোট অনুপাত। তাহলে এই অনুপাতের মধ্যে অলরেডি 2 হচ্ছে দীপকের অনুপাত, তার মানে 2 যোগ 5, 2 যোগ 5, 2 যোগ 5 মিলিয়ে হচ্ছে মোট অনুপাত। তাহলে এই 5 হচ্ছে সাব্বা। তাহলে সাব্বা আর দীপকের অনুপাত কত? 5:2, মূলধনের অনুপাত। এখন বলেছে দীপকের মূলধন সাব্বার মূলধনের কত গুণ? আচ্ছা, দীপক তো 2 আছে আর সাব্বা আছে 5, তাহলে এই যে 5-এর কত গুণ করলে 2 হবে? তো 5-এর গুণ করলে কত গুণ করলে 2 হবে? সেটা হচ্ছে 5, 2/5 গুণ করলে পারে, 2/5 গুণ করলে 5 ক্যান্সেল হয়, থাকে 2। তাহলে বলতে পারি যে দীপকের মূলধন সাব্বার মূলধনের 2/5 গুণ, দীপকের মূলধন সাব্বার মূলধনের 2/5 গুণ। ওকে, তাহলে এই ছিল সাব্বার দীপকের অনুপাত 5:2, এবং সাব্বার মূলধনের 2/5 গুণ হচ্ছে দীপকের মূলধন। চলো নেক্সট কি বলছে দেখি। সংখ্যা দপ্তর অঙ্ক দিয়েছে মনে হয়, না ও সরি,
ভেদ এক্স ও ওয়াই দুটি চল এবং তাদের সম্পর্কিত মানগুলো হচ্ছে দিয়েছে এক্স ও ওয়াই ড্যাশ ভেদে আছে, এক্স ও ওয়াই ড্যাশ ভেদে আছে। কি কি দিয়েছে? 5 4 25 আর 8 10 2.12.52। আচ্ছা 5 ইন্টু 10 হয়ে যায় 50, 4 ইন্টু 12.5 হয় 50, 25 ইন্টু 50, 6 8 48, 48 25 8 248 মানে 0.2, আচ্ছা 50। ওকে, তো দেখো সবকটাকে আমরা যখন গুণ করেছি এক্স আর ওয়াই কত পেয়েছি? 50। এক্স আর ওয়াই কত পেয়েছি? 50। সবকটাতে কত পেয়েছি? 50 50 করে পেয়েছি। আচ্ছা যদি এক্স আর ওয়াই যদি ব্যস্ত ভেদে থাকে, যদি ব্যস্ত ভেদে থাকে তাহলে কি হয়? x ইকুয়ালস টু কে বাই ওয়াই, যেখানে কে হচ্ছে ধ্রুবক। তাহলে x গুণ y মানে হচ্ছে কে, লিখতে পারি আমরা। তার মানে x আর y যখনই গুণ করব সব ক্ষেত্রে কি হবে? ধ্রুবক সংখ্যার বিষয় সেম আসছে। তাহলে প্রতি ক্ষেত্রে দেখো কনস্ট্যান্ট নাম, কোনো চেঞ্জ হয়নি, কোনো চেঞ্জ হয়নি, কোনো ভ্যারিয়েবলস নেই এখানে, কোনো চেঞ্জ হয়নি। তার মানে বলতে পারি যে এক্স আর ওয়াই কি আছে? কি ভেদে আছে? ব্যস্ত ভেদে আছে। এক্স আর ওয়াই ব্যস্ত ভেদে আছে। ওকে, নেক্সট কি বলছে দেখি। সব কনসেপচুয়াল কোশ্চেন, সব কনসেপচুয়াল কোশ্চেন পড়তে হবে, পড়াশোনা করতে হবে, বাড়িতে বসে রিল ঘাটা নয়। আর সামনেই মাধ্যমিক, রিল ঘাটলেই সমস্যা। রিল যদি একবার শুরু করেছো আজ থেকে কয়েক বছর পরে দেখবে জীবনও রিল হয়ে গেছে। ওকে, বাস্তব কিন্তু কঠিন, তাই জন্য পরিশ্রম করতে হবে, পড়াশোনা করতে হবে। কি বলছে? কোন চতুর্ভুজের চারটি কোণের সমদ্বিখণ্ডকগুলি পরস্পর মিলিত হয় যে চতুর্ভুজ গঠন করে সেটি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজ, সমদ্বিখণ্ডকগুলি পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করবে সেটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। এটা একটা উপপাদ্য, ঠিক আছে? এটা ডিটেলসে আমি আর যাচ্ছি না, 1 মার্কসের কোয়েশ্চেন। মনে রাখতে হবে উপপাদ্যের থিওরির সংজ্ঞাগুলো, তাহলেই কাজ হয়ে যাবে। যদি দরকার পড়ে পরে এটা ডিসক্রাইব করে দেখাবো। নেক্সট কি বলছে দেখো। একটি আয়তক্ষেত্রাকার টুকরোর দৈর্ঘ্যকে অক্ষ করে অক্ষের চারপাশে টুকরোটির একবার পূর্ণ আবর্তনের ফলে যে ঘনবস্তু তৈরি হয় তা হলো। আয়তক্ষেত্রাকার টুকরো আছে, একটা আয়তক্ষেত্রাকার টুকরো নি। ওহো, কোথা থেকে শঙ্কু চলে এলো? এটা একটা আয়তক্ষেত্রাকার টুকরো। এইটা যদি একবার পূর্ণ আবর্তন করে, ঠিক আছে, একবার যদি পূর্ণ আবর্তন করে এরকম করে ঘুরে গেল, তো দেখো তো আবর্তনের ফলে কি ঘনবস্তু তৈরি হচ্ছে? কি তৈরি হচ্ছে? এইভাবে ঘুরেছে, এই জিনিসটা রোটেট করেছে, কি তৈরি হলো? একটা চোঙ তৈরি হলো, লম্ব বৃত্তাকার চোঙ, তাই না? লম্ব বৃত্তাকার চোঙ, একটা লম্ব বৃত্তাকার চোঙ তৈরি হলো। একটা আয়তক্ষেত্রাকার টুকরো যদি এরকম করে রোটেট করে, একবার করে ঘুরে আসে, রোটেট করে পড়া যায়, একবার ঘুরলেই পারে তার কিসের আকৃতি নিচ্ছে? আর চোঙের আকৃতি, ঠিক আছে, যাকে আমরা বলি লম্ব বৃত্তাকার চোঙ। চলো নেক্সট প্রশ্ন দেখছি। সমকোণী ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজের কোন একটি সূক্ষ্মকোণের কোসাইন দ্বারা প্রকাশিত ত্রিকোণমিতিক অনুপাতটি কি অনুপাত? তাহলে সমকোণী ত্রিভুজ, এই যে আমার একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এই কোণটা যদি থিটা কোণ হয়, এটা আমার লম্ব, এটা আমার ভূমি, এটা আমার অতিভুজ। বোর্ডটা দিন দিন স্লো হয়ে যাচ্ছে, হ্যান্ডরাইটিং মারাত্মক খারাপ হচ্ছে। লম্ব, ভূমি আর অতিভুজ, তো সে কোনো সূক্ষ্ম কোণ
যে কোনো সূক্ষ্মকোণ, কোসাইনের যে কোনো সূক্ষ্মকোণ, যে কোনো সূক্ষ্মকোণ কি হবে? ভূমি বাই অতিভুজ হবে, তাই নয় কি? আমরা সেই ছোটবেলায় পড়েছিলাম লালু অতি সাদা, ভুলু অতি কালো, লালু ভুলু টেরা। লালু অতি সাদা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ মানে সাইন, লালু অতি সাদা। আবার ভুলু অতি কালো, ভূমি বাই অতিভুজ কোসাইন। আবার লালু ভুলু টেরা, লম্ব বাই ভূমি মানে হচ্ছে ট্যান। তাহলে কোসাইন মানে হচ্ছে কি? ভূমি বাই অতিভুজ এর একটা যে কোনো সূক্ষ্মকোণ, মানে যেটা 90 ডিগ্রি থেকে কোণ, সেটাকে আমি থিটা ধরছি। তাহলে কোসাইন মানে হচ্ছে, কোসাইন থিটা মানে ভূমি বাই অতিভুজ। আচ্ছা, লম্ব আর ভূমির বর্গের যোগফল মানে বর্গর যোগফল করলে পরে আমি পাই অতিভুজের বর্গ। তার মানে অতিভুজ ভূমির থেকেও বড় হবে, অতিভুজ ভূমির থেকে বড় হবে, অতিভুজ সবসময় ভূমির থেকে বড় হয়। তাহলে ভূমি কি হলো আমার? অতিভুজের থেকে ছোট। এবার যে কোনো অনুপাতেরই পূর্বপদ যদি উত্তর পদের থেকে ছোট হয় তাহলে তাকে আমরা বলি কি? লঘু অনুপাত। আবার পূর্বপদ যদি উত্তর পদের থেকে বড় হয় তাহলে হবে কি? গুরু অনুপাত। তাহলে এইখানে কোসাইন কি হচ্ছে আমার? লঘু অনুপাত হচ্ছে। বোঝা গেছে? বোঝা গেছে? অনেক অঙ্ক হচ্ছে, সবার কাছে রিকোয়েস্ট লাইক শেয়ার ও সাবস্ক্রাইব, লাইক শেয়ার ও সাবস্ক্রাইব এগুলো একটু করতে ভুলো না। নেক্সট দেখো কি বলেছে, পাড়ার ক্রিকেট খেলায় 5 জন 7 স্কোর করেছে। বাবা, 5 জন নাকি 7 স্কোর করেছে। 4 জন করেছে 15 স্কোর, 2 জন করেছে 10 এবং 11 স্কোর করেছে 2 জন। খেলায় স্কোরের সংখ্যাগুরু মান কত? দেখো স্কোরের এখানে সংখ্যাগুরু মান জানতে চেয়েছে। তার মানে কি যে 15 রান করেছে সেই তার মানে সংখ্যাগুরু মান নাকি? নয়, যে রানটা সবাই বেশি করেছে মানে কতজন? দেখো 5 জন করেছে 7 রান, মাত্র 4 জন করেছে 15 রান, 2 জন করেছে 10 রান, আর 2 জন করেছে 11 রান। এইখানে সব থেকে বেশি বেশি জন কত রান করেছে? সব থেকে বেশি জন কজন? 5 জন। 5 জন কত রান করেছে? 5 জন করেছে 7 রান। তার মানে 7 হচ্ছে কি সংখ্যাগুরু মান। সংখ্যাগুরু মান কত? সংখ্যাগুরু মান হচ্ছে গিয়ে 7। বোঝা গেছে? বোঝা গেছে? নেক্সট অঙ্কর দিকে যাচ্ছে। নেক্সট আছে আমাদের, তার মানে 1 আর 2 আমাদের শেষ হয়ে গেল। 3 নম্বরে আছে সত্য মিথ্যা। এটা 1 মার্কসের কোয়েশ্চেন। দেখা যাক, যতটা শরীর দিচ্ছে আমার ততটাই দেবো। আসলে শরীরটা ভীষণ খারাপ। যদি আজকে 2 মার্কসের কোয়েশ্চেন না হয়, অর্থাৎ 4 নম্বরে যদি না যেতে পারি, সবার কাছে ক্ষমা চেয়ে নেব। চেষ্টা চালাচ্ছি তবু। দেখো, প্রথম প্রশ্ন বলেছে কোনো টাকার একদিনের সুদ কত পয়সা হলে মাসিক সরল সুদের হার 10%? কোনো টাকার একদিনের সুদ কত পয়সা হলে মাসিক সরল সুদের হার 10%? মূলধন দিল না, সুদও দিল না, আবার সুদ বলছে কত পয়সা। সরল সুদের হার 10%। কোনো টাকার একদিনের সুদ কত পয়সা হলে মাসিক সরল সুদের হার 10%? এটা রং কোয়েশ্চেন, রং रॉन्ग क्वेश्चन, ये वाला रॉन्ग नंबर है, ये वाला रॉन्ग नंबर है, तुमने रॉन्ग नंबर डायल कर दिया। देखो এটা ভুল আছে। নেক্সট 2 নম্বরটা কি বলেছে, একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজের মধ্যে একটি বাস্তব কিন্তু অপরটি বাস্তব নয়। একটা বাস্তব আর একটা বাস্তব নয়। সম্ভব কি? দুটো বীজ হয়, দুটো হয় বাস্তব হয়, দুটো নয় তো অবাস্তব হবে। কি সব বলে যাচ্ছে, ফলস। চলো নেক্সট কি বলেছে, কয়েকটি ভিন্ন বৃত্তের, আচ্ছা তার মানে কি ওটাকে ফলস বলতে চেয়েছে? আচ্ছা বাদ দাও, ছাড়ো, আমার কাছে ভুল মনে হয়েছে, ভুল, ব্যাস। চলো, কয়েকটি ভিন্ন বৃত্তের এ বানানো এক গাদা সাহ, ভিন্ন বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণের মান সমান হলে
বৃত্তগুলি, বৃত্ত লিখে বসে আছে, বৃত্তগুলি অবশ্যই সর্বসম হবে। বৃত্ত আছে ভিন্ন, ধরো একটা ছোট বৃত্ত, একটা বড় বৃত্ত, ঠিক আছে, তো এমনিই তো বোঝা যাচ্ছে যে সর্বসম জীবনও হবে না। যাই হোক, এখানে বলতে চেয়েছে ভিন্ন বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণের মান সমান হবে। আচ্ছা, যদি অর্ধবৃত্তস্থ কোণ আমি ধরছি, এখানে এই অর্ধবৃত্তস্থ কোণ আমি ধরলাম এটা 90°, ঠিক আছে, এটারও ধরলাম 90°, দুটো কোণের মানই সমান আছে। এখানে বৃত্তর কোনো ম্যাটার করছে? এখানে বৃত্ত ম্যাটার করছে যে ছোট হবে না বড় হবে। আমারগুলো যদিও সার্কেল মনে হচ্ছে না, এটা ডিম্বাকৃতি হয়েছে, আর এটা কি কি আকৃতি হয়েছে তা ঠিক নেই। তো তোমার কি দাঁড়ালো এখানে, যে দুটো যদি আমি 90° রাখলাম, রাখার পরেও সর্বসমতা মানে দুটো আকৃতিরই, মানে দুটো যাই বস্তু দিয়ে দেবে, যে কোনো ঘনবস্তুই হোক বা যে কোনো বস্তুই হোক, তাদের কি হতে হবে, তাদের যে কোনো জ্যামিতিক বস্তু, তাদের আকার সেম হতে হবে, ঠিক আছে, আকার সাইজ সেম হতে হবে, একটার উপর একটা বসে যাবে, মানে দুটো বৃত্ত একটা বৃত্তের উপর বসে যাবে। ওকে, সরি, তাহলে এটাও হবে কি ফলস। লম্ব বৃত্তাকার শঙ্কুর শীর্ষবিন্দু থেকে বৃত্তাকার ভূমির উপর লম্ব অঙ্কন করা হলে তা ভূমিকে যে বিন্দুতে স্পর্শ করতে পারে, যে কোনো বিন্দুতে স্পর্শ করতে পারে না, সম্ভবই না। তখন এটা শঙ্কু দেখলাম কোথায় জানো, এই যে দেখো, এই হচ্ছে শঙ্কু, এই যে শঙ্কু, এই শঙ্কুর থেকে বলে যে শীর্ষবিন্দু থেকে লম্ব অঙ্কন করা হলো একটা সোজা 90° লাইন, তাহলে এই কোথায় এসে ছেদ করলো, এ কোথায় এসে মিলিত হলো, এ স্পর্শ করলো শঙ্কুর যে নিচে বৃত্তাকার তল, শঙ্কুর নিচে যে বৃত্তাকার তল সেই তলের কেন্দ্রতে, শঙ্কুর নিচে যে বৃত্তাকার তল তার কেন্দ্রতে, শঙ্কুর নিচে যে বৃত্তাকার তল তার কেন্দ্রতে। তাহলে এখানে কি করে বলছে ভূমিকে যে কোনো বিন্দুতে স্পর্শ করতে পারে, তার মানে ফলস। বোঝা গেছে, বোঝা গেছে। নেক্সট কি বলছে দেখো, একটি সমকোণী ত্রিভুজের একটি নির্দিষ্ট সূক্ষ্মকোণ থিটার সাপেক্ষে লম্বের দৈর্ঘ্য গ্রেটার দেন ভূমির দৈর্ঘ্য হলে থিটার মান 30° হতে পারে না, থিটার মান 30° হতে পারে না। একবার বিষয়টা দেখতে হবে কি বলতে চাইছে। একটা সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ, চলো একটা সমকোণী ত্রিভুজ, তার সূক্ষ্মকোণ যে কোনো কোণ থিটা, লম্ব, এটা আমি ধরলাম লম্ব, এটাকে আমি ধরছি ভূমি, এই হচ্ছে আমার অতিভুজ। ওকে, লম্ব আর ভূমির সাপেক্ষে লম্বের দৈর্ঘ্য গ্রেটার দেন ভূমির দৈর্ঘ্য, ঠিক আছে। আচ্ছা, tan থিটা মানে কি, tan থিটা মানে হচ্ছে লম্ব ভাগ ভূমি, লম্ব বাই ভূমি। তার মানে tan 30 মান কত হবে, tan 30 মান হবে 1/√3। আচ্ছা, √3 এর ভ্যালু কি হয়, √3 ভ্যালু হয় 1.732, 1.732 √3 এর ভ্যালু। তাহলে 1.732 যদি √3 এর ভ্যালু হয়, তাহলে সেটা 1 এর থেকে কি হয়, ছোট বড় হয়, 1 এর থেকে বড় হয়। তাহলে লম্ব কি হলো, লম্ব হলো ছোট, লম্ব হলো ছোট, ভূমি লম্বের থেকে বড় হচ্ছে। এখানে দিয়েছে লম্বের দৈর্ঘ্য থিটা 30° হতে পারে না, ঠিক আছে। তার মানে এটা বলেছে কি, ঠিক বলেছে। ওকে, ঠিক আছে। ওকে, তারপরে বলেছে দেখো 6 নম্বর, রাশি বিজ্ঞানের সামেশন অফ fi মানে হচ্ছে n, রাশি বিজ্ঞানের সামেশন অফ fi মানে হচ্ছে n, হ্যাঁ এটাও ট্রু, ঠিক আছে। খুব কনসেপচুয়াল কোশ্চেন, আজকের মতো এইটুকুই থাক। নেক্সট দিন আমরা চারের দাগের অর্থাৎ 2 মার্কসের কোশ্চেন গুলো আলোচনা করব। আশা করছি সবাই
এই সেশনটা খুব ভালো লাগবে, কারণ বেশ কনসেপচুয়াল কোয়েশ্চেন ছিল এবং বেশ সময় নিয়ে ক্লাসটা করানো হয়েছে, প্রায় আধ ঘন্টা 45 মিনিটের বেশি ক্লাস হয়ে গেছে। তো সকলকে বলবো ভালো করে পড়াশোনা করো, সকলকে ক্রিসমাসের শুভেচ্ছা জানাই ও আগামী শুভ নববর্ষ 2026-এর জন্য শুভেচ্ছা রইল। এই ফেস্টিভ মুড সিজনে আনন্দে গা ভাসিয়ে দিও না, কারণ আগামী বছর থেকে তোমাদের ক্লাস 11 হবে, আরও দায়িত্ব বাড়বে, সুতরাং এই প্রথম পরীক্ষা ভালো করে দিতে হবে। জীবনের প্রথম পরীক্ষা যদি খারাপ হয় তাহলে অনেক অনেক এরকম ক্রিসমাস আসবে। তো সেই জন্য জীবনের প্রথম পরীক্ষাটাকে সিরিয়াসলি নাও, পড়াশুনো করো, শরীরকে সুস্থ রাখো, সবার জন্য বেস্ট উইশেস। চলো।